আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাধারণত আয়কর এবং ভ্যাটের এই অ্যাওয়ারনেসমূলক এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকে যথারীতি আয়করের একটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে ট্যাক্স রিবেট। অর্থাৎ আপনি যদি আপনার করের ভার লাঘব করতে চান, তাহলে এই ট্যাক্স রিবেটটা খুবই প্রয়োজন। আপনি সর্বোচ্চ ট্যাক্স রিবেট পেতে গেলে সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করতে হবে, আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি মনোযোগ দিয়ে শুনলে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হবে। যে আলোচনায় আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। ট্যাক্স রিবেট হচ্ছে মূলত আপনার যে করযোগ্য আয় হবে, সেই করযোগ্য আয়ের উপর যে কর দায়টা সৃষ্টি হবে, সেই কর দায় থেকে এই ট্যাক্স রিবেটের মাধ্যমে আপনি কিছুটা কর রেয়াত পাবেন। আপনার করটা কিছুটা লাঘব কমে যাবে। তো আপনি যদি ট্যাক্স রিবেট পেতে চান, তাহলে সরকারের এখানে কিছু অনুমোদিত যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগ করতে হবে, অথবা কোনো অনুমোদিত দান করতে হবে। তো যেহেতু আপনার এখন সময় 30 জুন 2026-এর মধ্যে এই বিনিয়োগটা শেষ করতে হবে, অর্থাৎ অর্থবর্ষর যে অর্থবর্ষটা চলছে এটা শেষ হবে 30 জুন, তার মধ্যে এটা শেষ করতে হবে। তো আপনারা যারা এখনও করেন নাই বা করেছেন, তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু বিনিয়োগ আছে, যেমন আপনি সঞ্চয়পত্র, ট্রেজারি, যে এখানে আপনি বিনিয়োগ করতে পারেন সর্বোচ্চ 5 লাখ। আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমোদিত যে আমাদের লিমিটেড কোম্পানিগুলো আছে, সেগুলো স্টক, শেয়ার, ডিবেঞ্চার আপনি কিনতে পারেন। তাছাড়া আপনার যে জীবন বীমা প্রিমিয়াম আপনি করতে পারেন, এবং মান্থলি বেসিস যে ডিপিএস, যেটা আপনার মান্থলি জমা দিয়ে সর্বোচ্চ 1,20,000 টাকা আপনি জমা দিতে পারবেন। তো ধরুন আপনি এখন যেটার সময় আছে, আপনি একটা সঞ্চয়পত্র কিনলেন। সঞ্চয়পত্র কিনলে সেটা কত টাকা আপনি এখন একটা সঞ্চয়পত্র কিনলে মোটামুটি যেই আপনার সর্বোচ্চ আপনি রিবেট যেটা সেটা পেতে পারেন, এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আপনারা জানেন যে রিবেট পেতে গেলে আপনাকে কিছু কন্ডিশন আছে, সেটা ফুলফিল করতে হবে। যেমন আপনার যে টোটাল করযোগ্য আছে সেটার সর্বোচ্চ 3% আপনার রিবেট পাওয়া যাবে। টোটাল করযোগ্য যা হবে তার 3%, এবং 10 লাখ টাকা এবং আপনি যে বিনিয়োগ করছেন তার 15%, হুইচ ইজ লোয়ার। 3টে কম্পারেটিভ পজিশন করা হবে। অর্থাৎ আপনার যে টোটাল যে করযোগ্য আয় সেটা 3% কত হয়, এবং আপনি যে বিনিয়োগ করছেন সেটা 15% কত হয়, এবং সর্বোচ্চ 10 লাখ। এই 3টার মধ্যে যেটা লোয়ার সেটাই হচ্ছে আপনার রেয়াত। যাই হোক, আমি যে বিষয়টা করযোগ্য আয়ের সাথে একটা বিষয় আরেক মনে রাখতে হবে, যে করযোগ্য আয়ের যে 3% হিসাব করার সময় কর অব্যাহতিপ্রাপ্ত আয়টা বাদ দিবেন, অংশীদারের আয়টা থাকলে সেটা বাদ দিবেন, আপনার যে চূড়ান্ত কর দায় বিশেষ করে সঞ্চয়পত্রের উপর যে আয়টা আছে সেটা বাদ দিবেন। এই আয়গুলো বাদ দেওয়ার পরে যে আয়টা হবে সেটা 3% আপনাকে হিসাব করতে হবে। ধরুন আপনার অংশীদারি কারবারে একটা 2 লাখ টাকার আয় আছে, এবং 50,000 টাকা চূড়ান্ত কর দায় হিসেবে সঞ্চয়পত্র আয় আছে। তাহলে আপনার যদি 20 লাখ টাকা যদি মোট করযোগ্য আয় হয় টোটাল, তার থেকে আপনি কিন্তু এই 2 লাখ এবং 50,000 বাদ দিয়ে 17,50,000 উপরে আপনার 3% হিসাব করতে হবে। এই ধরুন আপনার 17,50,000 উপর 3% 52,500 টাকা আসলো, আমি যেটা হিসাব করলাম। কিন্তু আপনি 5 লাখ টাকা আপনার সঞ্চয়পত্র কিনেছেন। 5 লাখ টাকা সঞ্চয়পত্র কিনলে যেখানে আপনি 75,000 টাকা আপনি রিবেট পাওয়ার কথা, সেখানে কিন্তু আপনার সেই করযোগ্য আয়ের লিমিটেশনের কারণে আপনি পাচ্ছেন মাত্র 52,500 টাকা। ঠিক আছে, তো 52,500 টাকা এবং 75,000 হুইচ ইজ লোয়ার। অর্থাৎ আপনার যে কর দায় হবে সর্বোচ্চ আপনি 52,500 টাকা পর্যন্তই রেয়াত পাবেন। কিন্তু আপনি যেহেতু বিনিয়োগ করছেন 5 লাখ, তাতে আপনার রেয়াত যোগ্য হচ্ছে 75,000, কিন্তু সেটা আপনি পাবেন না। ওই 75,000 টাকা আপনি পাবেন না, অর্থাৎ সর্বোচ্চ 52,000 টাকা পর্যন্ত, 500 টাকা পর্যন্ত আপনি পাবেন। এখন ধরেন যদি আপনি 52,500 টাকার অনুপাতে যদি আপনি বিনিয়োগ করতে চান, একটা কথার কথা, তাহলে সেখানে আপনাকে 3.5 লাখ টাকা বিনিয়োগ করলে কিন্তু আপনি 52,500 টাকা বিনিয়োগ পুরোপুরি হুবহু রেয়াতটা পেয়ে যাবেন। অর্থাৎ 3.5 লাখ টাকার উপরে কিন্তু 15% হচ্ছে 52,500। অর্থাৎ সর্বোচ্চ রেয়াতটা, যে রেয়াতটা পাওয়ার জন্য আপনাকে সর্বোচ্চ বা সর্বনিম্ন 3,50,000 টাকা বিনিয়োগ করলে এই সর্বোচ্চটা পাওয়া যাবে। আজকের আলোচনার বিষয় আমার সেটাই ছিল। আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আপনি যে রেয়ারটা নেবেন সেখানে যে কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে, এবং ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে, যদি আপনি 30 জুনের মধ্যে বিনিয়োগ করে যদি জুলাইয়ের মধ্যে আবার সঞ্চয়পত্রটা ভেঙে ফেলেন, তাহলে কিন্তু এই রেয়ারটা আবার আপনাকে রিফান্ড দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে।
অর্থাৎ আপনার যদি 3 বছর মেয়াদি হয় তাহলে 3 বছর পরিপূর্ণ করতে হবে। যেই কন্ডিশন, যেই বিনিয়োগের যে কন্ডিশন, সেটা যদি আপনি সম্পূর্ণ ফুলফিল না করে আবার এখন রেয়ার নিলেন, 30 মধ্যে করলেন, আবার জুলাইতে গিয়ে সেটা ভেঙে ফেললেন, তাহলে কিন্তু এই রেয়ারটা কিন্তু আপনাকে আবার রিফান্ড দিতে হবে, কিংবা আবার ট্যাক্স হিসেবে সেটা আপনাকে জমা দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন যেন ওই কন্ডিশনটা ফুলফিল হয়। যেমন একটা 3 বছর মেয়াদে আপনি একটা বিনিয়োগ করেছেন, এটা 3 বছরের আগে কিন্তু ভাঙতে পারবেন না। ভাঙলেই কিন্তু আপনার ওই যে বছর ভাঙবে সেই বছরই কিন্তু ওই রেয়ারটা আপনাকে রিফান্ড করতে হবে। তো আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি। এটা যদি ইফেক্টিভ মনে হয় আপনারা লাইক কমেন্টস করবেন অথবা শেয়ারও দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।